বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে বলল, পারবে। আমরা কাল নেমে যাব, আবার উঠব, আবার নেমে যাব। এরপর ক্যাম্প 2-এ উঠব, নেমে যাব, আবার উঠব, নেমে যাব। এভাবে অভ্যস্ত হয়ে পড়বে। দেখোনি সবারই সমস্যা হচ্ছিল। ধারার কেন জানি কান্না হচ্ছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি চোখের সামনে দেখলো প্রাথমিক পর্বে। তারপর ধারা আবেগী হয়ে বলল, আমি যদি মরে যাই, তুমি কি দেশে ফিরে আরেকটা বিয়ে করবা? বিভোরের বুকের অস্থিরতা বাড়ে। এমনিতেই ধারার চিন্তায় মাথা ফেটে যায়, তার উপর কী সব বলছে। বিভোর আরো শক্ত করে ধারাকে বুকের সাথে চেপে ধরে বলে, আমার আকাশের সুখ ধারা, তুমি এভাবে বলো না। সব কিছু ভেঙে চুরে তোমাকেই ভালোবাসতে চাই আজীবন। আমরা দুজনই ফিরবো, দেখো। ধারা নিজের অবস্থানে থেকেই বলে, তোমার প্রেমময় বৃষ্টি যন্ত্রণা হয়ে তোমার শহরে নামবে। আমি জানি বৃষ্টি মানে কান্না। আকাশেরা যখন কান্না করে তখন পৃথিবীতে বৃষ্টি নামে। আমি মরে গিয়ে বৃষ্টি হয়ে নামবো। কি আজগুবি কথা বলছো? বৃষ্টি মানে প্রেম, নতুন জীবন দেয়া, সতেজ করে তোলা। তুমি আমার বৃষ্টি, বারে বারে প্রতিনিয়ত ভালোবাসা নিয়ে বৃষ্টি হয়ে নামবে, বুঝেছো? বৃষ্টি মানে কান্না, বৃষ্টি মানে প্রেম না কান্না। বিভোর টের পায় ধারার শরীর গরম। জ্বর বাঁধালো নাকি? ফজলুল প্রভাস চা বিস্কুট খাচ্ছে, এর মধ্যে টুকটাক কথা হচ্ছে। বাংলাদেশে এভারেস্ট জয়ী অন্য দেশের তুলনায় কম। তারা জয়ী হয়ে ফিরলে উৎসব লেগে যাবে। তবে ফজলুলের মনে অন্য ভাবনা। বিভোর ধারা প্রভাস যদি এভারেস্টের বুকে হারিয়ে যায় এবং শুধু সে জয়ী হয়ে ফিরে দেশে, তখন তো সে সেলিব্রিটি হয়ে যাবে। 4 জন আসলো, ফিরেছে শুধু সে, মানে সে বীর। লোভে চোখ দুটি চকচক করে ওঠে ফজলুলের। ফজলুল নিজেকে অনেক বড় বীরও ভাবে বটে। ওভার আত্মবিশ্বাসের তাগিদে সে নিশ্চিত এভারেস্ট জয়ী সে হবেই। বাকি 3 জনের মৃত্যু কামনা আসছে মনে প্রচণ্ডভাবে। ক্যাম্প 1 থেকে 300 মিটার উঁচুতে ক্যাম্প 2। ক্যাম্প 2 থেকে আরও উঠে গেলে লোৎসে গিরিকাত্রে, যেখানে হ্যাঙ্গিং গ্লেসিয়ারগুলো আছে। সেখানে অনেকটা জায়গা জুড়ে পাতা হয় ক্যাম্প 3। সেখান থেকে সোজা উঠে বাঁদিকে যেখানে এভারেস্ট ও লোৎসে গিরিশিরা মিশেছে, সেটাই বিখ্যাত সাউথ কল। ওইখানে পাতা হয় ক্যাম্প 4 বা সামিট ক্যাম্প। এরপর দিন ক্যাম্প 1-এ জেম্বা ও রাধভি আসে। ওরা ক্যাম্প 2-এর দিকে যাচ্ছে ক্যাম্প ঠিকঠাক করতে। বিভোর, ধারা, প্রভাস, ফজলুল নেমে আসে বেস ক্যাম্পে। তখন কারো কোনো সমস্যা হয়নি। আরও কয়টা দিন কেটে যায় আলস্যে। মঙ্গলবার ভোর থেকে আবার যাত্রা শুরু হয়। লক্ষ্য ক্যাম্প 2। বেস ক্যাম্প থেকে সহজভাবে উঠে আসে সবাই ক্যাম্প 1-এ। প্রথম দিন 11 ঘন্টা লেগেছে, আর আজ মাত্র 6 ঘন্টা। রাতটা ক্যাম্প 1-এ থেকে এর পর দিন সকাল সকাল ক্যাম্প 2-এর পথ ধরে সোজা দক্ষিণ পূর্ব দিক বরাবর পথ ধরে সবাই যাচ্ছে ক্যাম্প 2-এর দিকে। ক্যাম্প 2-এ যাওয়ার আরও কিছু পথ বাকি, তখন বড় একটি ক্রিভাস পথে পড়ে। ক্রিভাস পার হওয়ার জন্য 2টো মই জোড়া দিয়ে পাতা। ধারা সাবধানে পার হয়ে যায়। বিভোর যখন পার হতে নেয়, জোরের জায়গায় জুতার ক্র্যাম্পন আটকে যায়। মুখ থুবড়ে মইয়ের ওপর পড়ে। বিভোর তৎপরতার সঙ্গে 2 পা ও 2 হাতে মই আঁকড়ে ধরে। ধারা চিৎকার করে বসে পড়ে। জেম্বা আপ্রাণ চেষ্টা করছে বিভোরকে বাঁচানোর, সম্ভব হচ্ছে না কিছুতে। ময়ে যাওয়ার সুবিধা নেই। দলের সব মেম্বার সহ অন্য দলের মেম্বাররা উৎসাহিত করছে। সবাই বলছে, ট্রাই করুন, উঠে পড়ুন, ভয় পাবেন না, কিছু হবে না। এইটুকু পথে এসে হেরে গেলে হবে না। বিভোর কিছুতেই উঠতে পারছে না। মই দুলছে, মনে হচ্ছে ভেঙে যাবে, হারিয়ে যাবে বরফের অতলে। ধারা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়ে নিষ্পলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বিভোর যখন মই থেকে ছুটে যাবে, সেও লাফ দিবে এই বরফের ফাটলে। হৃৎপিণ্ডটা ছটফট করছে। মৃত্যু কতটা কাছাকাছি। বিভোরের 1 হাত ছুটে যায়। ধারাভাবে বিভোর পড়ে যাচ্ছে, তাই বসা থেকে উঠে দৌড়ে বিভোরের দিকে আসার জন্য পা বাড়ায়। তখনই বিভোর চিৎকার করে বলে, ধারা, এটা করো না প্লিজ, ধৈর্য ধরো, কিচ্ছু হবে না আমার। ধারা থেমে যায়। ওর দৃষ্টি স্থির হয় মই এবং বিভোরের দিকে। বিভোর আপ্রাণ চেষ্টার বিনিময়ে উঠে আসে মইয়ে। পার হয় বড় একটি বিপদ। সাংঘাতিক কিছু হতে পারত, হয়নি। বিভোর আসতেই ধারা ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। এতক্ষণের স্তব্ধতা জল হয়ে বেরিয়ে আসে চোখ বেয়ে।
বিভোরের মৃদু হেসে ধারার পিঠে হাত বুলোয় আর বলে, কেঁদো না, কিছু হয়নি আমার। আরও কিছু সময় হাঁটার পর ওরা চলে আসে ক্যাম্প 2-এ। এরই মধ্যে 2-3 জনের বার কয়েক ঠান্ডায় রক্তবমি হয়েছে। নিজেদের শেরপাদের সাহায্যে এখন মোটামুটি ভালো রাতটা কাটানো হয় ক্যাম্প 2-এ। 7:30-এ বেডটি দিয়ে শুরু হয় দিন। আজ রেস্ট ডে ক্যাম্প 2-এ। এর পরদিন আবার ফিরে আসা হয় বেস ক্যাম্পে। আরও কয়টা দিন কাটাতে হবে বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে হুট করে হাওয়ার জোর বেড়ে গেছে। ঠান্ডাটা বেশ সয়ে গিয়েছিল, কিন্তু এখন আর সয় না। ঠান্ডায় হাত পা কাঁপে। যখন এখানে রোদ ওঠে বাংলাদেশের শীতের রাতের মতো ঠান্ডা লাগে, আর রাতে উষ্ণতা -8 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে নেমে আসে। দিনের বেলা বয়ে চলা জলধারা রাতে হয় কঠিন বরফ, তাই রাতের থেকে জল পাওয়া যায় না। সকালে রোদবি অন্য কুকদের সঙ্গে 8 কিলোমিটার দূরে গিয়ে খাবার জল আনে। এইভাবেই চলে দিনগুলো। কেটে যায় 6-7 দিন। এপ্রিলের 20 তারিখ যাত্রা শুরু হয় ক্যাম্প 3-এ যাওয়ার। ক্যাম্প 2-এ এসে 2 দিন বিশ্রাম নেওয়া হয়। সকাল শুরু হয় চা দিয়ে। এরপর জেম্বা মিটিংয়ে বসে 4 জন অভিযাত্রী নিয়ে। জেম্বা বলল, ক্যাম্প 3-এ ও তার উপরে চলাফেরার জন্য অক্সিজেন প্রয়োজন। গরজ ও রদ্রি তোমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে আজ আসবে। কাল আমরা উপরে উঠে যাব। আপাতত আমার কাছে 3টে অক্সিজেন সিলিন্ডার আছে। আমি সেটি ব্যবহার কিভাবে করে তাই শেখাবো এখন। জেম্বা সিলিন্ডার ব্যবহার করা শিখিয়ে দেয়। অভিযানের পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হয়। এরপরের প্রত্যেকটি পদক্ষেপ খুবই কঠিন। আবহাওয়া হুট করে বদলে গেলে একসাথে অনেক অভিযাত্রী, এমনকি সবার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। বিকেলে বিভোর ধারা ক্যাম্প 2 ঘুরে দেখতে বের হয়। বিভোর লড়াকে মনমরা হয়ে বসে থাকতে দেখে ধারাকে বলল, ওই মেয়েটার সমস্যা কি? মানে? সবসময় মনমরা হয়ে বসে থাকতে দেখি, প্রাণ নেই একদম। এভারেস্টে যে আছে সেরকম কোনো ভাবভঙ্গি নেই। ওর নাম লরা। মৃত ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছে। বিভোর আঁতকে উঠল। কি? হ্যাঁ, এভারেস্ট জয় করতে এসে ওর বয়ফ্রেন্ড ক্রিস মারা যায় এখানেই কোথাও। কথা ছিল বিয়ে হবে এভারেস্ট জয় করে ফেরার পর, হয়নি। লরা 1 বছর অপেক্ষা করেছে ক্রিসের জন্য, ক্রিস ফেরেনি, তাই খুঁজতে এসেছে। শেষ কথাগুলোতে ধারার গলা কাঁপছিল। বিভোর হতবিহ্বল হয়ে যায় আশ্চর্যে। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে কাউকে? আচমকা বিভোরের মনে হলো সে যদি মরে যায়, ধারা কি এইভাবেই খুঁজতে আসবে? এমন করে সুখ হারিয়ে যাবে ধারার? পরক্ষণে বিভোর ভাবনাটা জোর করে সরিয়ে দেয়। এসব ভাবলে বুকটা কেমন করে। মাঝে মাঝে মন বলে আরও কয়েকটা দিন বাঁচতে চাই, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার পথে সে অবস্থায় ফেরা যায় না। বৃহস্পতিবার সকাল সকাল চা খেয়ে ওরা রওনা দেয় ক্যাম্প 3-এর দিকে। মোরেন এলাকা পার হয়ে বরফের ময়দান বরাবর পূর্ব দিকে চলতে থাকে। বাঁদিকে এভারেস্টের ঢাল, সামনে সোজাসুজি লোৎসের ফেস। ওপরে তাকালে দেখা যায় ক্যাম্প 3। বরফের ময়দান শেষ হলে সবাই ক্র্যাম্পন পরে নেয়। সামনে খাড়া প্রাচীর। ওপরে ওঠার জন্য দড়ির সাহায্য নিতে হচ্ছে। একটি লম্বা দড়ি ধরে প্রায় 3-4টি দল ওপরে উঠছে। ধারা বিভোরের চেয়ে 5-6 জন আগে। 3 ঘন্টা ধরে ওপরে ওঠা হচ্ছে। দড়ি থেকে হাত ছুটে গেলে গড়িয়ে সোজা খাদে। মিনিট কয়েকের মধ্যে একজন ছুটে যায় দড়ি থেকে। অনেকে হাত বাড়িয়েও লোকটিকে ধরতে গিয়ে পারল না। আর্জেন্টিয়ান ছিল লোকটি। মুহূর্তে চোখের সামনে ঘটে যায় একটি মৃত্যু। সবার বুকের ভেতর কেমন করতে থাকে। এভাবে চলা যায় না। বিভোর দম নেয় জোরে। ভুলতে হবে একটু আগের দেখা মৃত্যু। এগোতে হবে সামনে। বিভোর সামনে তাকায়। ধারার কষ্ট হচ্ছে খুব, চলতে পারছে না। তার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। বুকের ভিতর নতুন ভয় উদয় হয়। ধারার হাত থেকে যদি দড়ি ছুটে যায়। বিভোর গলার আওয়াজ বাড়িয়ে বলল, ধারা, দড়ি ছেড়ো না কিন্তু। খারাপ প্রাচীর শেষে আসে ভয়ঙ্কর ক্রেভাস। নিচে তাকালে বুক ধকধক করে। বরফের ধোঁয়া উঠছে। কোথায় এই ফাটলের শেষ চোখে ভাসে না। চারিদিকটা ভয়ঙ্কর। একজন সাধারণ মানুষ এই ক্রেভাস দেখলে হার্ট অ্যাটাকের চান্স রয়েছে। এই ক্রেভাসের ওপর দিয়ে পার হতে হবে যেন পুলসিরাত। এক এক করে পার হয় 12 জন। লড়া এবং ধারা চিকন, দুজনেরই ওজন কম, তাই দুজনকে একসাথে পার হতে বলা হয়। লড়া আগে, ধারা পেছনে। আরেকটু পথ বাকি ক্রেভাসের পথ শেষ হওয়ার।
তখনই আচমকা লড়া ছুটে যায় মই থেকে। ধারা লড়ার জ্যাকেটে এক হাতে খামচে ধরে দ্রুত। মই নড়ে ওঠে এদিক ওদিক। ধারা ঝুঁকে দু হাতে জ্যাকেট ধরে, এরপর চিৎকার করে সাহায্য চায়। প্লিজ কেউ হেল্প করুন, বিভোর হেল্প, লড়াকে বাঁচাও। জেম্বা সহ উপস্থিত সবাই হতভম্ব। কেউ ময়ে উঠতে পারবে না, সাহায্য করতে পারবে না। কেউ ময়ে উঠে লড়াকে বাঁচাতে গেলে সেই ব্যক্তিসহ লড়া ধারা মই ভেঙে বরফের হিমালয়ে হারিয়ে যাবে। বিভোরের ইচ্ছে হচ্ছে স্বার্থপরের মতো বলতে, ধারা ছেড়ে দাও লড়াকে, নয়তো তুমি পড়ে যাবে। ধারা ছেড়ে দাও লড়াকে, নয়তো তুমি পড়ে যাবে। কিন্তু পারছে না বলতে। একটা অসহায় মেয়ে ওরকম ঝুলে আছে মৃত্যুর মুখে, কিভাবে বলবে ছেড়ে দিতে। এদিকে মই নড়বড়ে, ধারাকে না হারাতে হয়। বিভোর কি করবে বুঝে উঠতে পারছে না। ধারা চেঁচিয়ে যাচ্ছে, প্লিজ সাহায্য করো, কেউ লড়াকে বাঁচাও। ধারার কণ্ঠে কান্না, লড়ার মধ্যে নেই কোনো ছটফটানি। চোখ বন্ধ করে অপেক্ষা করছে ধারার হাত থেকে কখন ছুটে গিয়ে ক্রিসের বুকে পড়বে। ধারা মাকড়সার মতো শক্ত করে ধরে রেখেছে লড়ার জ্যাকেট। হাত ব্যথা বিষে পরিণত হচ্ছে। কতক্ষণ আর পারবে? ছাড়তে তো হবেই। লড়া বলে, ধারা ছেড়ে দাও, তোমার জন্য একজন আছে, তাকে একা করে দিও না, পড়ে যাবে তুমি। প্লিজ লড়া, চেষ্টা করো উপরে ওঠার, আমি পারছি না আর। লড়া হাউমাউ করে কেঁদে উঠল। ধারা আমাকে ছেড়ে দাও প্লিজ ধারা। ধারা পরে দোটানায়। লড়ার শেরপা একটি দড়ি ছুঁড়ে দেয় ধারার দিকে। ধারা লড়াকে ধরে রাখবে নাকি দড়িটি ধরবে। ধারা কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না, প্লিজ বাঁচাও কেউ। এদিকে সবাই ভাবছে কিভাবে বাঁচানো যায়, কুল কিনারা পাচ্ছে না। ধারা দড়িটা যদি লড়ার হাতে ধরিয়ে দিতে পারত তবে সুযোগ ছিল, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে। লড়া আবার বলে, ধারা ছাড়ো, পড়ে যাবে। লড়া, আমার কষ্ট হচ্ছে তোমাকে ছাড়তে। বিভোর কই তুমি? আমি পারছি না ধরে রাখতে, ছাড়তেও পারছি না, প্লিজ বাঁচাও। বিভোরের বুকটা খান খান হয়ে যাচ্ছে ধারার কান্না শুনে। লড়া আবার বলে, পাগলি মেয়ে, ছাড়ো আমায়। লড়া, তুমি চেষ্টা করো প্লিজ, পারবে তুমি। আমার হাত দুটি অবশ হয়ে আসছে, প্লিজ। ময়ের কোড়া গড়গড় আওয়াজ তোলে। বিভোর সহ অনেকে চেঁচিয়ে ওঠে। মই ভেঙে যাবে। বিভোর দিশেহারা হয়ে পড়ে, মুখ ফুটে বলতে পারছে না কিছুতেই। ধারা লড়াকে ছেড়ে দাও। শুধু অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, ধারা আমি তোমাকে ভালোবাসি। ধারার বুকটা কেঁপে ওঠে। এরকম সিচুয়েশন কেন এলো তার জীবনে? কানাডিয়ান একজন লোক এগিয়ে আসেন। লোকটির মুখের চামড়া কুঁচকানো, বয়স নিশ্চয়ই অনেক। তিনি লড়ার উদ্দেশ্যে বলেন, ছুটি তুমি চেষ্টা করো, নয়তো তোমার জন্য ওই মেয়েটার ক্ষতি হবে। লড়া চোখ ঘুরিয়ে ধারার দিকে তাকায়। ধারার চোখে জল, ঠোঁট ভেঙে কাঁদছে। লড়া দুহাত উঁচিয়ে মই ধরার চেষ্টা করে। ধারা শরীরের সবটুকু শক্তি দিয়ে লড়াকে আর একটু ওপরে তোলে। বিভোরের বুক ধুকপুক করছে। কখন না অঘটন ঘটে যায়। লড়া মই ধরতে সক্ষম হয়। ধারাকে বলে, এবার ছেড়ে দাও। ধারার হাত কাঁপছে ছাড়তে। লড়া আবার বলে, ছেড়ে দাও, একটু সরো, আমি ওঠার চেষ্টা করছি। ধারা ছেড়ে দিতে গিয়েও পারছে না। মনে হচ্ছে ছেড়ে দিলে লড়া পড়ে যাবে। মনে মনে আল্লাহর নাম স্মরণ করে চোখ বুজে লড়ার জ্যাকেট ছাড়ে। চোখ খুলে দেখে লড়া পড়েনি। ঠোঁটে হাসি ফুটে ওঠে, কিন্তু ঝুঁকি তো রয়ে গেছে। লড়া এখনো ঝুলে আছে। ধারা উৎসাহিত করে, লড়া চেষ্টা করো। লড়া দুই হাতে ময়ে চাপ দেয় ওপরে ওঠার জন্য। সাথে সাথে মই আওয়াজ করে দুলতে থাকে। বিভোর চিৎকার করে বলে, ধারা সাবধানে থাকো প্লিজ। লড়ার এক হাত ছুটে যায় মই থেকে। ধারা চিৎকার করে ঝুঁকে সামনে এগোতে চায় লড়াকে ধরতে। লড়া চিৎকার করে বলে, প্লিজ নিজেকে সামলাও। এরপর অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমার পক্ষে সম্ভব হচ্ছে না ধারা, হাত ভেঙে যাচ্ছে। আমার মৃত্যু এখানেই লেখা ছিল। এভাবে বলো না, চেষ্টা করো প্লিজ। লড়া ধীরে ধীরে বলে, তুমি খুব ভালো মেয়ে ধারা, বিউটিফুল গার্ল। কথা শেষ করে লড়া মই ছেড়ে দেয়। ধারা চিৎকার করে কেঁদে ওঠে। লড়া, বিভোর, লড়া পড়ে গেছে। বিভোর, লড়া। বিভোর সহ উপস্থিত সবার বুক ভারী হয়ে আসে। 6 মিনিট বাঁচার যুদ্ধ করে অবশেষে হেরে গেল আরও একজন। বিভোর এখনো আতঙ্কে আছে। ধারাকে বলে,
ধারা প্লিজ কেঁদো না, ক্রিভাস পার হও প্লিজ, রিকোয়েস্ট ধারা প্লিজ। ধারা নিচের দিকে তাকিয়ে আছে, লড়াকে দেখা যাচ্ছে না। কই হারিয়ে গেছে লড়া? পড়ে গিয়ে কি মাথা শরীর ফেটে গেল? ধারা চোখ বুজে নিঃশব্দে কাঁদে। এরপর চোখের জল মুছে ধীরে ধীরে পার হয় ক্রিভাস। বিভোর আসতেই বিভোরকে শক্ত করে জড়িয়ে ধরে। বিভোর অনুভব করে ধারার শরীর কাঁপছে, কাঁদছে ধারা। কিছু তো করার নেই। লড়া চেষ্টা করেছে, পারেনি। ধারাও চেষ্টা করলো, পারল না। লড়ার মৃত্যু যে এইখানেই লেখা ছিল। কানাডিয়ান ছেলেটি ধারার মাথায় হাত রাখে। ধারা তাকায়, তিনি হেসে বলেন, হানি কেঁদো না, এখন নিয়ে তৃতীয়বারের মতো চিঙ্গে এসেছি আমি। চোখের সামনে এমন কাহিনী অনেক ঘটেছে, এমন হবে। নিজের ইমোশনাল সামলিয়ে সামনে এগোতে হবে, লক্ষ্যের দিকে হাঁটতে হবে। জল মুছো। ধারা জল মুছে। লোকটি বিভোরের দিকে ইশারা করে বলেন, সে তোমাকে চোখে হারায়, তার জন্য নতুন উদ্যমে যাত্রা শুরু করো। ভুলে যাও কিছু সময় আগের কথা। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর মৃদু এসে ধারার চোখের জল মুছে দেয়। লোকটি বিভোরের দিকে হাত বাড়িয়ে বলল, আমি ড্যামরার, তুমি আমাকে শুধু ড্যাম ডাকতে পারো। আমি বিভোর। বিভর। চলবে। তারপর ধারার দিকে তাকিয়ে ডেমারার বলল, আর তুমি? ধারা। দেরা। ধারা। দাঁড়া। হ্যাঁ। জেম্বা তাড়া দেয়। আবার যাত্রা শুরু হয়। ধারা একবার পেছন ফিরে তাকায়। হারিয়ে গিয়েছে লড়া। বুকটা হু হু করে ওঠে। চোখের কানে সে জল জমে। দ্রুত বিভোরের আড়ালে জল মুছে হাতের উল্টো পাশ দিয়ে। শক্ত বরফ নীলচে সবুজ কাচের মতো হয়ে আছে চারিদিকে। আবারও পাথরের মতন শক্ত খাড়া বরফের দেওয়াল, জুতোর তলায় লাগানো শক্ত ক্র্যাম্পনের কাঁটা শরীরের সমস্ত শক্তি দিয়ে মেরেও দেওয়ালে পা আটকাচ্ছে না। 2-3 পা ওঠার পরেই বুক ভরে দম নিতে হচ্ছে। তার উপর মাথার উপর চড়া রোদও রয়েছে। গলা শুকিয়ে কাট। কিছুক্ষণের মধ্যে পৌঁছে ওরা ক্যাম্প 3-এ। হ্যাঙ্গিং গ্লেসিয়ারের মতো অনেকগুলো বরফের ঢিবির আশেপাশে ওপরে নিচে লাগানো হয়েছে ক্যাম্প 3-এর তাঁবুগুলো। তাঁবুতে পৌঁছানো মাত্রই জেম্বা চা বানিয়ে নিল। ধারার বুকটা এখনো ভারী। কিছুতেই লড়ার ফ্যাকাশে রক্তহীন মুখটা চোখের সামনে থেকে সরছে না। চা খেয়ে শুয়ে পড়ে। কিছু ভাল লাগছে না, কিচ্ছু না। ক্যাম্প 3-এর উচ্চতা 7300। বাকি দিনটা বিভোর প্রভাসদের সাথে কাটায়। ধারাকে একা থাকতে দেয়, শোকটা কাটিয়ে উঠতে। রাতে ডিনার করে শুয়ে পড়ে। মাঝরাতে বিভোরের ঘুম ভাঙে প্রভাসের ডাকে। প্রভাসের অসহ্য রকম শ্বাসকষ্ট হচ্ছে হুট করে। বিভোর জেম্বাকে ডেকে তোলে। জেম্বা প্রভাসকে অক্সিজেন লাগিয়ে দেয়। এতে কিছুটা আরাম হয় প্রভাসের। এর পরদিন সকাল 7টায় সবাই বেরিয়ে পড়ে ক্যাম্প 2-এ নেমে আসার জন্য। তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু সেই ভয়ঙ্কর ক্রিভাসটি পার হওয়ার পথে ধারার খুব কষ্ট হচ্ছিল। মিনিট 2-এক তাকিয়ে থাকে, যদি লড়ার দেখা মিলে। মিলল না দেখা। ক্যাম্প 2-এ ছিল রোদবি। সে জুস করে দেয়। জুস খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ক্যাম্প 1-এ আসে। এরপর আবার ক্যাম্প 1 থেকে হাঁটা। কোনো বিশ্রাম নেই। খম্ব আইসফল জোনের কাছে এসে দেখল তুষারস্তূপ ভেঙে ভেঙে পড়েছে। তার ফলে পাল্টে গেছে পথ। এসপিসিসি নতুন পথ তৈরি করেছে। বেস ক্যাম্প পৌঁছানো হয় বিপদ ছাড়াই। বেস ক্যাম্পে সব ঠিক আছে। হারিয়েছে 3 জন মানুষ, অসুস্থ হয়েছে 4 জন। এছাড়া সবাই সুস্থ আছে। রাতে শুরু হয় ভীষণ তুষারপাত। বিভোর ধারাকে বুকের সাথে চেপে রেখেছে। ধারা কথা বলছে না, এখনো ভুলতে পারছে না লড়াকে। বিভোর কৌতুক বলা শুরু করে। একসময় ধারা হাসে। বিভোরের বুকটা হালকা হয়। কেটে যায় আরও অনেকগুলি দিন। এর মধ্যে খবর আসে নর্থ কল দিয়ে যাওয়ার অভিযাত্রী 5 জন মারা গিয়েছে। 6-7 জন অসুস্থ হয়ে ফিরে এসেছে। 8ই মে শুরু হয় চূড়ায় পৌঁছানোর যাত্রা। যাত্রার শুরুতে যে যার মতো পূজা করে, নামাজ পড়ে। আবার বেস ক্যাম্পে আসা হবে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্যাম্প 1-2 পার হয় সুস্থভাবে। ক্যাম্প 3-এ উঠতে গিয়ে কষ্ট হয়, শক্ত দেয়ালের জন্য। রাতটা ক্যাম্প 3-এ থেকে এরপর দিন হাঁটা শুরু হয় ক্যাম্প 4-এর দিকে। ক্যাম্প 3-এর বাঁ দিকে দড়ি লাগানো হয়েছে। সেই দড়ি ধরে একের পর এক অভিযাত্রী চলছে স্বপ্নের লক্ষ্যে। এর মধ্যে প্রভাস এসে বিভোরকে বলল, ভাই পেট গুড়গুড় করছে। বিভোর হেসে এদিক ওদিক তাকায়। আশেপাশে বসার জায়গায় বলে কিছুই নেই।
একদম খোলামেলা এলাকা, চারপাশের লোকজন। একপাশে নিচু ঢাল দেখে বিভোর বলল, ওইদিকে যাও। প্রভাস ঢাল দিয়ে নামতে গিয়ে দেখে অতলান্ত ক্রেভাস। ভয়ে পেট আবার গুড়গুড় করে ওঠে। চলে আসে। বিভোর বলে, শেষ এত জলদি? প্রভাস মুখ গুমট করে বলে, ক্রিভাস ওইদিকে। ভয়ে আত্মা কেঁপে উঠেছে, প্রকৃতির ডাক আর শুনতে পাচ্ছে না। বিভোর হেসে বলে, ভয়ে আপনা আপনি চাপ হালকা হয়ে গেল। প্রভাস হাসে, সাথে বিভোর কথাগুলো ধারার কানেও আসে। সবাই অক্সিজেন ব্যবহার করে সামনে এগোচ্ছে। অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। বাঁ পাশের সরে রোপে জুমার লাগিয়ে অন্যান্য অভিযাত্রীদের সঙ্গে সামিল হয় আরোহণে, টানা চড়াই। এরপর বাঁ দিকে আড়াআড়ি চলা। পাহাড়ি ভাষায় একে বলে ট্রাভার্স করা। অনেকটা আড়াআড়ি চলার পর একটা হলুদ পাথরের দেওয়াল আসে। এর নিচে গিয়ে দাঁড়ালো সবাই। এটার নাম ইয়েলো ব্যান্ড। আজ আর আলাদা করে দাঁড়িয়ে বিশ্রাম নিতে হচ্ছে না। একই দড়িতে আগে পরে অনেক ক্লাইম্বার। মাঝে মধ্যেই বেশি কষ্টকর জায়গায় কেউ না কেউ দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। স্বভাবতই পেছনের লোকেরাও দাঁড়িয়ে যাচ্ছে। বাধ্য হচ্ছে বিশ্রাম নিতে হচ্ছে। তবে কেউই অসহিষ্ণু হয়ে পড়ছে না, তাড়া দিচ্ছে না জোরে চলার জন্য, বা পাশ কাটিয়ে যেতে চাইছে না। ধৈর্যের পরীক্ষা চলছে। এ পথে চলতে গেলে এরকম হওয়া খুব স্বাভাবিক। এর নাম হিউম্যান ট্রাফিক জ্যাম। কিছুটা এগোনোর পর দেখা মিলে মন খারাপ এক দৃশ্যের। একজন শেরপা মৃতদেহ নামাচ্ছে। যে দড়ি ধরে ওঠা হচ্ছে সেই দড়ি দিয়েই নামানো হচ্ছে। জিজ্ঞাসা করে জানা গেল লোকটির অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। এ পথে কেউ মারা গেলে তার মৃতদেহটা আবর্জনা হিসাবে ধরা হয় আর সেটা নামিয়ে আনতে হয়। সেই আবর্জনা পরিষ্কার করার চার্জ আছে। চার্জ 2000 মার্কিন ডলার। ধারার মনটা খারাপ হয় খুব বাজেভাবে। তার মতোই এক অভিযাত্রী ভালোবেসে এসেছিল এভারেস্ট জয়ের জন্য, কিন্তু আর বাড়ি ফিরল না। ভাবতেই চোখে ভেসে ওঠে মা, বাবা, 3 ভাই, ফুপি, দিশারি সবাইকে। আর কি দেখা হবে? সাউথ কল পৌঁছাতে আরও 15 মিনিট বাকি। বিভোরের অক্সিজেন শেষ হয়ে আসে। সিলিন্ডার চেঞ্জ করতে দেয় গরজ। তখন বিভোরের হুট করে খেয়াল হয় তার অক্সিজেন অন্যদের তুলনায় খুব দ্রুত শেষ হচ্ছে। কিন্তু কেন? চলবে তো ফেরা অবধি? আতঙ্কে চোখ মুখের রং পাল্টে যায়। দুটো শৃঙ্গের মাঝে কোনো নিচু সমতল জায়গা থাকলে তাকে কল বলে। সাউথ কল হলো এভারেস্ট আর লোদসের মাঝের নিচু জায়গা। উচ্চতা 7955 মিটার। কালো পাথর আর বরফের এক ময়দান, অনেকটা সমতল। এভারেস্টের দক্ষিণে আছে বলে এর নাম সাউথ কল। দুটো পাহাড়ের মধ্যে অনেকটা নিচু খাঁজ থাকলে তাকে বলে পাস। পাস আর কলের মধ্যে ফারাক হলো পাস অনেকটা নিচে, যা মূলত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়, যেমন খাইবার পাস, নাথুলা পাস ইত্যাদি। আর কল সাধারণত অনেক উঁচুতে হয়, যেখানে পৌঁছাতে গেলে পর্বতারোহণ জরুরি। সাউথ কলে ওরা চলে এসেছে। অনেক তাঁবু চারিদিকে, তবে জায়গাটা বেশ নোংরা। চারপাশে পুরনো ছেঁড়া তাঁবু ও অন্যান্য আবর্জনা পড়ে আছে। এখানে ওখানে খালি অক্সিজেন সিলিন্ডার স্তূপ করে রাখা। মনে হচ্ছে একটা নোংরা বস্তি। ধারা অক্সিজেন মাস্ক সরিয়ে বিভোরকে বলল, এত নোংরা কেন? বিভোর জবাব দিল, পরিষ্কার করার জন্য এত উপরে কেউ আসে না, তাই। শরীর প্রচণ্ড ক্লান্ত। তাঁবুতে এসে শুয়ে পড়ে সকলে। আজ এখানে থাকা হবে না, কারণ রাতেই বেরোতে হবে শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে। এখানকার উচ্চতা 7955 মিটার। প্রায় 8000 মিটারে আছে ওরা। 8000 বা তার চেয়ে উঁচু এলাকাকে বলে ডেথ জোন। মৃত্যু যে কোনো সময়ে এসে ছোবল মারতে পারে, তাই যতটা সম্ভব কম সময়ে এসব এলাকায় থাকতে হয়। জেম্বা গরজ ব্যস্ত হয়ে পড়ে খাবার তৈরিতে। প্রথমেই চা। তাঁবুর কাছে রান্নার জায়গা বানিয়ে নিল। গ্যাস জ্বালিয়ে পাত্রে আইস চাপিয়ে দিল চায়ের জল বানানোর জন্য। চায়ের সঙ্গে বিস্কুট, অল্প পরে স্যুপ। গরজ বাইরে থেকে ঘুরে এসে জানালো তাদের দল নিয়ে আরও মোট 7টা দল এসেছে আজ সাউথ কলে। একটাই মাত্র দড়ি টাঙানো আছে আরোহণের জন্য, তাই সবাই একসঙ্গে বেরোলে চলবে না। শেরপারা নিজেদের মধ্যে কথা বলে কে কখন বেরোবে তা ঠিক করে নেয়। সে কারণে দড়ি ধরে চলার সময় একই জায়গায় ভিড় হয়ে যায় না। এটাই চল। জেম্বা কথায় কথায় বলল, এইটুকু পথে অনেকজন মারা পড়েছে এভারেস্টের দুপথেই। এরকমটা হয় না অন্য বছর।
এতজন এত দ্রুত মারা যায় না। এবার যে কি হচ্ছে। জেম্বার কথা শুনে ধারা বিভোরের চোখের দিকে তাকায়। বিভোর বুঝে ধারা তাকিয়েছে, তবুও তাকালো না। বিকেলে বিভোর তাঁবু থেকে বের হয়। সামনে উত্তর পশ্চিম দিকে দেখা যায় এভারেস্ট। একদমই অন্যরকম লাগছে এখান থেকে দেখতে। এভারেস্টের প্রতি আকর্ষণটা দ্বিগুণ মনে হচ্ছে। কতটা কাছে এভারেস্ট, স্বপ্নের এভারেস্ট। পরিকল্পনা মাফিক রাত 7:30টায় সবাই তৈরি হয়। আর 10-12 ঘন্টা তারপরই গন্তব্য এভারেস্টের চূড়া। ভাবতেই গায়ে শিরশির অনুভব হচ্ছে। বিভোর ধারার দিকে একবার তাকায়। ধারার মাথায় হেড টর্চ, কোমরে হারসেন, স্লিং, ক্যারাবিনার এবং হাতে জোমার। কি দারুণ লাগছে দেখতে। ধারার চোখে পড়ে বিভোরের চাহনি। ধারা হাসে, গেজদাঁতগুলো ঝিলিক দেয় অন্ধকারেও। বিভোরও হাসলো, এরপর বেরিয়ে পড়ে। কিছুটা এগিয়ে এসে পেল দড়ি। এই দড়ি পর্বতগাত্র সংরক্ষিত অবস্থায় বাঁধা আছে শীর্ষ পর্যন্ত, যাকে বলে ফিক্সড রোপ। হার্নেসে লাগানো ক্যারাবিনার এই ফিক্সড রোপের সঙ্গে জুড়ে নেয় সবাই। হাতে জোমাল লাগিয়ে নেয় দড়ির গায়ে। এবার সবাই সুরক্ষিত। সামনে পেছনে তাকালে অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। শুধু ছোট ছোট টর্চের আলো, আর বাকি সব ঘুটঘুটে কালো, যেন গ্রামে ডাকাত পড়েছে আর সবাই টর্চ জ্বালিয়ে ডাকাত খুঁজতে বেরিয়েছে। উঠতে উঠতে এক সময় ওরা দেখে দড়িটা শক্ত বরফ প্রাচীরের গভীরে হারিয়ে গিয়েছে। টেনে হিচড়ে যতটা বার করা সম্ভব বের করে ওই দড়ি বেয়ে আরও কিছুটা উঠতেই বুঝতে পারল মারাত্মক ভুল হয়ে গিয়েছে। এটি নিশ্চয়ই আগে কোনো বছরে লাগানো দড়ি। দড়ির বাকি অংশের ওপর প্রচুর বরফ চাপা পড়ে গেছে। কঠিন আইসের নিচে হারিয়ে গেছে তা। টেনশন হতে লাগলো। এখান থেকে নামারও সুযোগ নেই, ওঠারও সুযোগ নেই। কি হবে? না ফেরা যাবে বাড়ি, না চড়া যাবে এভারেস্ট চূড়া। জেম্বা বলল, সাবধানে দাঁড়াও, আমি দেখছি। জেম্বা সাবধানে চলে যায় আসল দড়ি খুঁজতে। বিভোর এক হাতে ধারাকে বুকে জড়িয়ে ধরে। চোখে ভেসে ওঠে মায়ের মুখ। ঢাকা থেকে বাড়ি যাওয়া হবে শুনে মা নামক মমতাময়ী মানুষটা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন। কখন আসবে তার বিভোর। বিভোর দরজার সামনে যেতেই ঝাঁপিয়ে পড়তেন বুকে, গাল ভরিয়ে দিতেন চুমুতে চুমুতে। মায়ের মুখটা আবার দেখা হবে। বিভোর দ্রুত মাথা ঝাঁকায়। কী সব ভাবছে সে। কিছুক্ষণ পরে জেম্বা ফিরে আসে। আসল দড়ি পাওয়া গেছে, কিন্তু এই দড়ি ছেড়ে কিভাবে ওই দড়ির সঙ্গে যুক্ত হবে ওরা? বেশ কিছুটা পথ রোপহীন ট্রাভার্স করতে হবে। আর এটা ঝুঁকি, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ে গেলে একদম খাদে। খাদ মানে নিশ্চিত মৃত্যু। 3-4 জন শেরপা মিলে দড়িটি টেনে কাছাকাছি নিয়ে আসে। এরপর এক এক করে সবাই ওই দড়িতে পার হয়। শুরু হয় যাত্রা। খাড়া পথ। এই পথের শেষ ঘটবে স্বপ্নের চূড়ায়। অনেক পর্বতারোহী জীবনের শ্রেষ্ঠ বাসনা পূরণের জন্য এই পথে চলেছে। হাওয়া নেই, তবে কনকনে ঠান্ডা। তাপমাত্রা -30°C। একটু দাঁড়ালেই ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। শক্ত বরফের দেওয়ালে পায়ের জুতার ক্র্যাম্পন সজোরে মেরে ধীরে ধীরে উঠছে সবাই। একই দড়ির বন্ধনে সম্পর্কিত দুটি দলের পর্বতারোহী। কেটে যায় 4 ঘন্টা। শরীর উত্তেজনায় কাঁপছে। এভারেস্ট চূড়া পৌঁছানোর আর মাত্র কয়েক ঘন্টা। এই রাত জীবনের 180 ডিগ্রি মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু কিছুক্ষণ যাবৎ হাওয়া হচ্ছে খুব। জেম্বার মুখটা শুকনো। এতটা এসে নেমে যাওয়াটা কষ্টকর। হাওয়া বেড়েই চলেছে। জেম্বা বলে, আমাদের নেমে যেতে হবে। ফজলুল চিৎকার করে ওঠে, কি বলছো? আর কয়টা ঘন্টার পথ? আর নেমে যাব? জেম্বা বলে, এই আবহাওয়ায় যেতে পারবো? জেম্বা কি বলবে বুঝতে পারছে না। আতঙ্কে কলিজা কাঁপছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে সর্বনাশা কিছু হতে চলেছে। এমন আবহাওয়া তো মে মাসে হওয়ার কথা না। এমনকি সাউথ কল থেকে যাত্রার শুরুতে খোঁজ নিয়ে জানা গেছে আজকের আবহাওয়া ভালো। হুট করে কি হলো? এরই মধ্যে স্যাটেলাইট ফোনে কল আসে। গরজ দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে স্পষ্ট ইংলিশে ভেসে আসে, জেম্বা ঘুরে যায়। বাকি শেরপারাও। দ্রুত নেমে যেতে হবে। বিভোর হতবাক। নামতে ইচ্ছে হচ্ছে না। বিভোর জেম্বাকে বলে, ধারাকে নিয়ে যাও জেম্বা। ধারা চোখ বড় বড় করে তাকায়, বলে, আমি তোমাকে ছাড়া কিছুতেই নামবো না। জেম্বা বলে,
বেভোর চলো, এমনটা হওয়ার কথা ছিল না। হুট করে আবহাওয়া যখন উল্টে গিয়েছে আমাদের ফিরতে হবে। জানিও না ফিরতে পারবো কিনা, কিন্তু বাঁচলে আবার আসা যাবে। অগত্যা বিভোরকেও না আমার জন্য ঘুরে দাঁড়াতে হয়। পাশে কোথাও আওয়াজ হয় জোরসে, বরফ ধসে পড়ছে, পায়ের নিচে বরফের কাঁপুনি। কি হতে চলেছে? আবারও স্যাটেলাইট ফোনে কল আসে। ফোন থেকে ভেসে আসছে আতঙ্কিত কণ্ঠস্বর। বুকে হাতুড়ি পিটা চলছে সবার। অসহায় মনে হচ্ছে। বরফের হিমালয়ে কি তাণ্ডব শুরু করেছে। শহর জুড়ে সকালের মিষ্টি রোদের ছড়াছড়ি, সেই সাথে হালকা মৃদু হাওয়া। দিনটার আবহাওয়া ভারী সুন্দর। ঠিক যতটা সুন্দর আজকের দিনটা, ঠিক ততটাই খারাপ কপাল সায়ানের। দিশারি লাগেজ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। সে বাপের বাড়ি চলে যাচ্ছে। সায়ান কিছুতেই আটকাতে পারছে না। দিশারি কিছুতেই সায়ানের কথা শুনছে না। দিশারির সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে সায়ান। চাপা স্বরে বারবার বলছে, দিশু প্লিজ যাইস না প্লিজ। দিশারি চোখ গরম করে কটমট করে বলল, তুই তুই করে কেন বললি? আমি তোর সাথে আর সংসার করতেছি না, এটাই ফাইনাল। সায়ান এদিক ওদিক তাকায়। পথচারে 2-3 জন ওদের দিকে তাকিয়ে আছে। সায়ান গলার স্বরটা আরো নিচু করে বলল, তুমিও তো মাত্র তুই করে বললা। দিশারি দাঁড়িয়ে পড়ে। সায়ানও দাঁড়ায়। দিশারি আঙুল তুলে শাসিয়ে বলে, আমি 100 বার বলবো, তুই কেন বলবি? আমি তোর বউ না? আমিও তো তোর, সরি তোমার জামাই। আমাকে। দিশারি পুরো কথা না শুনে আবারও হাঁটতে থাকে। সায়ানও হাঁটা শুরু করে। বলে, বিশ্বাস করো, তিন্নির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওর লোকে 1 বছর আগে ব্রেকআপ হয়েছে। দিশারি রিক্সা ডাকে। সায়ান দিশারির এক হাত ধরে বলে, যাইও না পাখি প্লিজ। তিন্নি আমারে কল করে জ্বালায়, আমি ওরে কখনো কল করি নাই, বিশ্বাস করো। দিশারি রিক্সায় উঠতে উঠতে বলল, আমি তোর কল লিস্টে দেখেছি, গতকাল 1 ঘন্টা কথা বলছো ওর সাথে। ওইটা তো। সায়ানের কথা শেষ হওয়ার পূর্বেই দিশারি রিক্সা ড্রাইভারকে তাড়া দেয়। রিক্সা চলতে শুরু করে। সায়ান হতভম্ব হয়ে মিনিট 2 দাঁড়িয়ে থাকে। ঘুরে দাঁড়ায়। তখন দিশারি মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। ঠোঁটে ভেসে ওঠে দুষ্টু হাসি। 2 দিন আগে সায়ান বলেছিল, আরে আমাদের আজ 8 দিন ঝগড়া হয় না। জোস তো, সুখের সংসার তো মনে হয় একেই বলে। দিশারি তখন মনে পড়ে, সত্যি তো, প্রতিদিন 2-3 বার ঝগড়া, 2-3 দিন পর পর সিরিয়াস ঝগড়া চললেই বিয়ের পর থেকে। আর এখন 8 দিন পার হয়ে গেল। ঝগড়া একটা বাধাতেই হবে। অমনি দিশারি ঝগড়া করার রাস্তা খুঁজতে থাকে। সায়ানের এক্স তিন্নি ইদানিং সায়ানকে বিভিন্ন নাম্বার থেকে কল করে জ্বালায়। সায়ানেতে বিরক্ত হয়। দিশারি বোঝে। গতকাল সকালে বারান্দায় বসে সায়ান ফোনে তিন্নিকে বুঝিয়েছে ওকে আর ডিস্টার্ব না করতে। দিশারি শুনেছে, তবুও এমন ভান করেছে যে শোনেনি। এরপরে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা শুরু করেছে সে। তর্কে তর্কে একসময় দিশারি লাগেজ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। সে জানে বিকেলেই সায়ান তার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। বিকেলে কলিং বেল বাজতেই দিশারি দৌড়ে আসে। নিশ্চয়ই সায়ান আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে নিতে এসেছে। দরজা খুলে দেখে সামিত দাঁড়িয়ে, পেছনে সাফায়েত রয়েছে। দিশারি হেসে বলে, আরে ভাইয়ারা। সাফায়েত মুখ গম্ভীর করে রেখে বলল, তোর সাথে কথা আছে, ভেতরে চল। দিশারির মুখটা চুপসে যায়। কিসের কথা? সাফায়েত সামিত সোফায় বসে। 2 জনের সামনে দিশারি। দিশারির মা ঘুমাচ্ছে, বাবা বেরিয়েছেন হাঁটতে। সামিত বলল, যা প্রশ্ন করব সত্যি বলবি। দিশারি ঠাউর করতে পারছে না কি হলো। সামিত বলল, ধারার সাথে ওর হাজব্যান্ডের দেখা দার্জিলিং হয়েছিল, এটা সত্যি? দিশারি ভরকে গেল। এটা জানে কিভাবে? সাফায়েত তাড়া দেয়, জলদি বল, মিথ্যা কথা সাজাতে হবে না, মিথ্যা বলবি না ভাইদের সাথে। দিশারি মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। সামিত বলল, ওরা একই ফ্ল্যাটে ছিল? দিশারির ঘাম শুরু হয়। কি পরিস্থিতিতে পড়ল! না পারছে সত্যি বলতে, আর না পারছে মিথ্যে বলতে। মনে হচ্ছে এরা সবই জানে। সামিত বলল, চুপ মারছস কেন, বল। দিশারি নিচু স্বরে বলল, ছিল। সামিতের চোখ লাল হয়ে ওঠে। সাফায়েতকে বলে, দেখছিস হারামজাদা কেমন মেঘর, আমাদের সহজ সরল বোনকে পটিয়ে ফ্ল্যাটে তুলছে, ব্যবহার করছে। দিশারির সাথে সাথে বলে, বিভোর ওরকম না, ও একটা স্পেশাল পার্সন। ওর মতো ছেলে নেই আর একটা।
কখনো কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টি নিয়ে তাকায়নি। ওর অনেক সুযোগ ছিল মেয়ে পটানোর, লুটে নেওয়ার, করে নেই। সাফাত সন্ধিহান দৃষ্টিতে তাকায়, বলে, তুই কেমনে জানিস? কারণ আমার বেস্ট ফ্রেন্ড, আমি জানি ও কেমন। ওর মতো পোলা এক পেয়েছে। সাফাত তির্যকভাবে হেসে বলল, তাহলে তুইও আসামি? এসব পুরোপুরি ভাবেই ছিলি? দিশারি কিছু বলল না। সামিদ বলল, তোর ফ্রেন্ড যদি এতই সাধু হয় আমাদের কাছে কেন যায়নি? কেন শুধু ধারারে বাগে এনে একসাথে থাকছে? দিশারি অন্যদিকে তাকিয়ে বলে, ওরা স্বামী স্ত্রী, থাকাটা ভুল কিছু নয়। আর তোমাদের বলবে এভারেস্ট থেকে এসে। দু ভাই একসাথে চমকে যায়। সামিদ বলে, কি এভারেস্ট মানে? বিভোর নেপাল এভারেস্ট? হ্যাঁ, বিভোর পার্বত্য আরোহী। বিভোরের থেকে উৎসাহিত হয়েছে ধারা। দুজনে একসাথেই আছে। রাগে সামিতের পুলিশি রক্ত টকবক করে ওঠে। মনে মনে প্রতিজ্ঞা করে বিভোরকে জেলের ভাত খাওয়াবে। এরপর কিছু না বলে উঠে বেরিয়ে যায়। সামিতের দেখা দেখি সাফায়েত দিশারি পিছু ডাকে শুনল না। মিনিট পাঁচেক পর সায়ান আসে। দরজা খোলা পেয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ে। দিশারি অন্যমনস্ক হয়ে ভাবছিল। সায়ান পেছন থেকে জড়িয়ে ধরে, এক নিঃশ্বাসে বলে, বাসায় চলো, বিশ্বাস করো আমার কোনো সম্পর্ক নাই তিন্নির সাথে, প্লিজ বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি। তুষারপাত শুরু হয়েছে। বাতাসের বেগ বেড়েছে দ্বিগুণ। বাতাসের দাপটে টেকা যাচ্ছে না। দ্রুত নামতে গেলে ক্রিভাসে পড়ে মরতে হবে, আর ধীরে চললে বরফের নিচে ঠাসা পড়ে মরতে হবে। সবার ভেতর কাঁপছে। দড়ি বেয়ে নামার চেষ্টা করছে। বিভোর হাঁটার সময় ধারার হাত শক্ত করে ধরে রেখেছে। দড়ি বেয়ে নামার সময় নজর রাখছে ধারার যেন কিছু না হয়। দড়ি বেয়ে অনেকটা নেমে এসেছে সবাই। তখন জেম্বা চেঁচিয়ে উঠল, সবাই উপরে তাকাও, নিজেদের সামলাও। ওপর থেকে একটা বড়সড় বরফের স্তূপ নিচের দিকে এগিয়ে আসছে। সবার চোখ আতঙ্কে ভয়ে বড় হয়ে যায়। দ্রুত সবাই দড়ি ছেড়ে হিমালয়কে খামচে ধরে রাখার চেষ্টা করে। ক্র্যাম্পন দিয়ে বরফে আটকে থাকার জন্য যুদ্ধ শুরু হয়। দুজন পারেনি বাঁচতে। বরফের স্তূপের নিচে চাপা পড়ে হিমালয়ের গা পিচ্ছিল হয়ে আছে। প্রভাস কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। বিভোর এক হাতে ধারাকে ধরে রেখেছে। ভাগ্যিস পায়ের ক্র্যাম্পনে কাটা একটু হলেও বরফের ভেতর ঢুকেছে। বিভোর ধারাকে বলল, আমার জ্যাকেট দু হাতে শক্ত করে ধরে রেখো। ধারা তাই করে। একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তাদের চেয়ে অনেক দূরে একটি বড় ক্রিভাস। বিভোর এই মুহূর্তে তাকে ছেড়ে দিলে এতটা পথ চোখের পলকে শেষ হয়ে যাবে। গড়াগড়ি করে গিয়ে সে পড়বে ক্রিভাসে, তারপরই মৃত্যু। জেম্বা করজ দড়িটা আবার নিয়ে আসে। এক এক করে সবাই দড়িটা হাতের মুঠোয় নিয়ে নেয়। পারল না প্রভাস, আচমকা গড়িয়ে যায় নিচে। বিভোর জেম্বা সহ অনেকে চেঁচিয়ে ওঠে। বিভোর শুধু প্রভাসের একটা কথা শুনে। নিচের দিকে গড়িয়ে যাওয়ার সময় চেঁচিয়ে বলে, জেম্বা আমাকে বাঁচাও। বুকটা হাহাকার করে ওঠে বিভোরের। কত ভালো ছিল প্রভাস। বিভোরকে ছোট ভাইয়ের মতো এই কয়টা দিন দেখেছে, মিশেছে। জেম্বা তাড়া দেয়, শোক প্রকাশের সময় নয় এটা, দ্রুত চলো, আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। আবার চলা শুরু হয়। 2 ঘন্টার মধ্যে হাওয়ার গতিবেগ 250 কিমি চলে আসে। চারপাশে আওয়াজ হচ্ছে বরফ ধসে পড়ার। পাশ দিয়ে বরফ ধসে পড়েছে দুবার। চারিদিকে ধোয়ার মতো উঠছে, ঘোলা হয়ে আসছে সব। 4-5 জন তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজন হারিয়ে গিয়েছে হিমালয়। সবার এখন একটাই চেষ্টা, বাঁচতে হবে। ডেমরার বিভোরকে বলল, এদিকটা খুব রিস্কি মনে হচ্ছে, আমাদের পথ চেঞ্জ করা উচিত। জেম্বাও তাই বলল। অন্য শেরপারা রাজি হলো না। ডেমরার, বিভোর, ধারা, ফজলুল, জেম্বা অন্য পথ ধরে। হাঁটার পথ উঁচু নিচু বরফ পার হয়ে হাঁটতে থাকে। আশেপাশে অসংখ্য ক্রিভাস, হাওয়া যেন উড়িয়ে নেবে। বিভোর শক্ত করে ধারার হাত ধরে রেখেছে। ধারা হাওয়ার সাথে টাল সামলাতে পারছে না। সামনের রাস্তায় ছোট ছোট 3টা ক্রিভাস, যেগুলো লাফিয়ে পার হওয়া যাবে। সবার আগে ফজলুল, এরপর জেম্বা, এরপর ডেমরার পার হয়। ধারা পার হওয়ার পরই ঠিক মাঝে বরফ ভেঙে পড়ে। বিভোর আলাদা হয়ে যায়। ধারা চিৎকার করে ওঠে, বিভোর। চারিদিকে হাওয়ার আওয়াজ। বরফের স্তূপ নিচে চলে যায়। ফাটল বেড়ে যায়। মই ছাড়া পার হওয়া পসিবল না।
ধারার হৃৎপিণ্ড ভয়ে ধুকধুক করছে। বিভোরের ঠিক কিছুটাই পেছনে আরেকটি বরফ ধসে পড়ে। ধারা বারবার জেম্বাকে বলছে, জেম্বা কিছু করো। এরপর চেঁচিয়ে উঠল, বিভোর সরে যাও। ধারার কথায় বিভোর দ্রুত অন্যদিকে সরে যায়। যেই দিকে যায় সেই দিকেই আরেকটি ক্রিভাস, বরফের উঁচু স্থান ভেঙে একটার পর একটা পড়ছে। বিভোর ধসে পড়া বরফকে পিছিয়ে ফেলে দ্রুত লাফিয়ে আরেকটু সামনে যায়, সেখানেও ক্রিভাস, তাই আবার লাফ দেয়। এভাবে ধারা দেখছে অনেকটা দূরে চলে যায়, যেন বিভোরকে পিষে খাওয়ার জন্য বরফ রাক্ষস একটার পর একটা বড় বড় বরফ ছুটছে। বিভোরের সামনে অনেকগুলো ক্রিভাস বা ফাটল, বরফ ধসে পড়তে পড়তে বিরাট আকৃতির ক্রিভাস ধারণ করে। এদিকে ফজলুল তাড়া দিচ্ছে সামনে এগোতে। ধারা কিছুতেই বিভোরকে রেখে যাবে না। ধারাকে রেখে ডেমরার এবং জেম্বা যেতে নারাজ। জেম্বা বারবার বলছে, এমনটা হওয়ার কথা নয় এই মাসে, এরকম ঝড় উঠে আগস্ট সেপ্টেম্বরে। ধারা বিভোরের দিকে তাকিয়ে চেঁচিয়ে যাচ্ছে, বিভোর, বিভোর আমার কাছে আসো। জেম্বা, জেম্বা প্লিজ কিছু করো। বিভোর পড়েছে ক্রিভাসের মধ্যস্থলে, কোনো দিকেই যাওয়া যাচ্ছে না। হাওয়ার সাথে আর যুদ্ধও করা যাচ্ছে না। পা দুটি অবশ হয়ে আসছে, চোখ দুটি কেমন করছে। ধারা ক্রিভাসের পাশে চিকন পথের মতো কিছু একটা জায়গা দিয়ে এগিয়ে আসতে থাকে বিভোরের দিকে। হাওয়ার দাপুটে সে দুলছে, কখন না পড়ে যায় ক্রিভাসে। বিভোর নিজের চেয়েও ধারাকে নিয়ে চিন্তিত। সে বারবার বলছে, ধারা পাগলামি করো না, নিজের সেফটি দেখো প্লিজ ধারা, আমার যাই হোক প্লিজ ধারা, নিচে নেমে যাও। ধারা কিছুতেই শুনছে না। পেছনে জেম্বা আর ডেমরার আসে। ফজলুল দূরে দাঁড়িয়ে, তার বিরক্তি লাগছে। কখন না নিজেরই মরতে হয়। বিভোর আর কয়েক ফুট দূরে, আর এগোনোর পথ নেই। বিভোরের চারপাশ ঘিরে ক্রিভাস। যেখানে দাঁড়িয়ে আছে বিভোর, সেটিও ধীরে ধীরে ধসে পড়ছে। ধারা বসে পড়ে উত্তেজনায়। বিভোরও বসে, ধারার দিকে তাকায়, নিষ্পলক সেই দৃষ্টি। চারিদিকে জোরসে হাওয়া, ধোয়া, বরফ এসে পড়ছে। নিচে তাকালে নীল ও কালো রঙের বরফের ক্রিভাস, যার শেষ কোথায় কেউ জানে না। পড়ে গেলে জীবনের সব কয়টা রং এক নিমেষে শেষ। বিভোর জানে এখান থেকে বাঁচার উপায় নেই, সেই পরিবেশ নেই। নিজেকে অনেক কষ্টে শান্ত করে ধারাকে বলে, ধারা এইবার ফিরে যাও, এরপর এভারেস্ট জয় করতে আসবে, আমার স্বপ্ন যত্ন করে পূরণ করবে, আর আর নিজের প্রতি খেয়াল রাখবে। বিভোরের গলা কাঁপছে, ধারার বুকটা চুরমার হয়ে যাচ্ছে। ধারা বলে, একসাথে মরবো নয় একসাথে বাঁচবো। এরই মধ্যে ডেমরার হাওয়ার দাপটে পা ফুসকে পড়ে যায়। দ্রুত বরফ খামচে ধরে। জেম্বার সাহায্যে উঠে পড়ে। জেম্বা ধারাকে তাড়া দেয়। বিভোর আদরে গলায় বলে, যাও আমার প্রিন্সেস। ধারার দৃষ্টি শান্ত। হিমালয় তাণ্ডব বেড়েই চলেছে। বিভোর জেম্বাকে রিকোয়েস্ট করে ধারাকে নিয়ে যেতে। জেম্বা ধারাকে তুলে দাঁড় করায়। ধারাও বাধ্যের মতো উঠে দাঁড়ায়। দৃষ্টি বিভোরের দিকে বন্দি। কি মোহনীয়ভাবে তাকিয়ে আছে মানুষটা। হাঁটু গেড়ে বসে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে। এই মানুষটাকে ছাড়া কেমনে বাঁচবে সে? ধারাও ঘুরে দাঁড়ায়। চলে যাচ্ছে ধারা। বিভোর চোখ বন্ধ করে মা, বাবা, ভাই, ফ্রেন্ড সবাইকে দেখে নেয় একবার। এরপর কালেমা পড়ে চোখ খোলে। দেখে ধারা তার সামনে ক্রিভাসের দিকে উন্মাদের মতো হয়ে দৌড়ে আসছে। পেছনে জেম্বা ও ডেমরার। বিভোর উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, ধারা প্লিজ এমন করো না, আত্মহত্যা করো না, ওপারে পাবে না আমায় প্লিজ। ধারা, ধারা আর এগোবে না। ধারা শুনো প্লিজ। ধারা শুনল না ধারা। বিভোর আল্লাহ বলে আর্তনাদ করে চোখ বুজে বসে পড়ে। চারিদিক নিস্তব্ধতায় একাকার। বুকটা শূন্যতায় খা খা করছে। কেউ নেই পাশে, কেউ নেই। পুরো দুনিয়াতে একা একমাত্র সে বেঁচে আছে, এমন একটা অনুভূতি নিয়ে নীরবে জল ফেলছে বিভোর। তখনই একটা ডাক ভেতরের অস্তিত্ব কাঁপিয়ে তোলে। বিভোর চমকে তাকায়। ধারা দুহাতে খামচে ধরে আছে বরফ, বেঁচে আছে। বিভোরের রক্ত চলাচল আচমকা বেড়ে যায়। দ্রুত এগিয়ে এসে ধারাকে তোলে। ধারা ফুপিয়ে কেঁদে ওঠে বিভোরকে জড়িয়ে ধরে। বিভোর বাকরুদ্ধ। ধারার কোমরে ক্লাইম্বিং দড়ি বাঁধা। সে দড়ির দিকে লক্ষ্য করে সামনে তাকায়। ডেমরার এবং জেম্বা দড়ির মাথা ধরে দাঁড়িয়ে আছে। বিভোর মৃদু হেসে শক্ত করে ধারাকে জড়িয়ে ধরে। এরপর চোখে জল নিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে বলে, দড়ি ছুঁড়ে দিতে নিজের রিস্ক নিয়ে লাফ দিতে গেলে কেন?
ধারা মাস্ক খুলে জবাব দেয়, এত হাওয়ায় এই দড়ি আসতো তোমার কাছে? সে আসতো না, কিন্তু যদি দড়ি থেকে ছুটে যেতে? ছুটবো কেন? দেখো বন্ধনী কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে জেম্বা। বিভোর কি বলবে বুঝে উঠতে পারছে না। সে ধারার ভালোবাসায় হতবাক। ধারা 2 হাত বিভোরের গালে রেখে মৃদু ঠোঁট ভেঙে কাঁপা গলায় বলল, তুমি বুঝো না আমি তোমাকে কত করে চাই। এভাবে চলে যেতে কেন চাইলে? বিভোর হেসে ফেলে, চোখ বুজে শেষ চোখের জল ফেলে। এরপর দুজনে অক্সিজেন মাস্ক লাগিয়ে নেয়। বিভোর এক হাতে ধারার কোমর ধরে অন্য হাতে দড়ি ধরে। এরপর পা দিয়ে পায়ের নিচের বরফ ঠেলে ঝাঁপিয়ে পড়ে ক্রিভাসের দিকে। ধাক্কা খায় সামনের বরফ শৃঙ্গের সাথে। দুইজনই ব্যথা পায় কিছুটা, কিন্তু বেঁচে তো আছে। কিছু মুহূর্ত আগে দুনিয়ার আশা ছেড়ে দিতে হয়েছিল। মিনিট খানেকের মধ্যে ফেলে আসা স্তম্ভটি হাওয়ার দাপটে ভেঙে পড়ে ক্রিভাসে। ধারা নিচে তাকায়। তারা দুইজন ঝুলে আছে গভীর খাদের ওপর। কি ভয়ঙ্কর! দুইজনের জীবন এখন ডেমরার এবং জেম্বার হাতে। ডেমরার চেঁচিয়ে বলল, বিভোর, তুমি কি উপরে উঠে আসার জন্য প্রস্তুত? বিভোর জবাব দেয়, প্রস্তুত। ডেমরার ও জেম্বা দড়ি টেনে পিছু হাঁটতে থাকে। বিভোর বরফের গায়ে পা ফেলে ক্লাইম্বিং করে উপরে উঠে আসে। তখনও চারপাশে ঝড়ো হাওয়া চলছিল। চিকন বরফের পথটি পাড়ি দিয়ে ওরা দ্রুত একটা সমতল জায়গায় আসে। খুব কাছাকাছি কোনো বরফের স্তম্ভ, স্তূপ, পাহাড় নেই। পুরোটাই সমতল। বিভোর জেম্বা ও ডেমরারকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায়। আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝে উঠতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। জেম্বা বলল, এটা আমার কর্তব্য ছিল, এজন্যই আসা। ডেমরার বলল, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার তোমার অর্ধাঙ্গিনী বিভোর। সে সাহস করে এমন একটি পদক্ষেপ না নিলে কিছুই হতো না। বিভোর ঘুরে দাঁড়ায়। ডেমরার, ফজলুল, জেম্বা একটু দূরে গিয়ে বসে। হাওয়া ধীরে ধীরে কমতির পথে যাচ্ছে মনে হচ্ছে, তবে ঠান্ডায় শরীর শিরশির করছে। শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। বিভোর এগিয়ে এসে ধারার চোখের দিকে তাকায়। ধারা পটপট করে দ্রুত বলে, আমি জানি এখন তুমি আমাকে কিস করবে। আমার কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত, তুমি করতে পারো। ঠান্ডা লাগছে খুব, একটু গরম হওয়া যাবে। বিভোর কপাল কুঁচকে ফেলে। ধারা আর চোখে বিভোরের দিকে তাকায়। এরপর দুইজন একসাথে হেসে ওঠে। বিভোর হাত বাড়িয়ে ধারাকে বুকের সাথে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়। শুকরিয়া আল্লাহর প্রতি। 6-7 ঘন্টার ব্যবধানে হিমালয় শান্ত হয়ে আসে। এত বড় ঝড়ের কবলে পড়েও বেঁচে আছে 5 জন। এ কোনো সামান্য কথা নয়। দুপুরে জেম্বার বানানো চা ও স্যুপ খেয়ে যাত্রা শুরু হয় চূড়ার দিকে। শেষটা তো দেখতেই হবে। শরীরে রাজ্যের সব শক্তি এসে ভর করে সবার। আজ এভারেস্ট চূড়ায় পৌঁছাতেই হবে। ইচ্ছে হচ্ছে দ্রুত গতিতে উঠে যেতে, কিন্তু জেম্বা বলছে ধীরে চলতে, তাই ধীরে চলতে হচ্ছে। দীর্ঘ 3 ঘন্টা হাঁটার পর ধারার কেমন অস্বস্তি হতে থাকে চোখে। চোখ কটকট করছে। চোখের মণি দুটিতে ব্যথা ব্যথা ভাব। সারা শরীর ঢাকা থাকলে হবে কি? চোখ দুটো তো খোলা। ঠান্ডায় হয়তো এমন হচ্ছে। যত সময় যাচ্ছে ব্যথা এবং অস্বস্তি বাড়ছে। চোখে কেমন একটা ঝাপসা ঝাপসা ভাব। ভয় পেয়ে যায় ধারা। বিভোর খেয়াল করে বলল, কি হয়েছে ধারা? কিছু না। মুখটা অমন দেখাচ্ছে কেন? ধারা বলতে গিয়েও বলল না। বিভোর টেনশন করবে তাহলে। আর কিছুটা পথ, তারপরই এভারেস্ট চূড়া। কি দরকার টেনশন দেওয়া? ধারা বলে, এমনি চিন্তা হচ্ছে পৌঁছতে পারবো নাকি। মৃত্যুর মুখ থেকে ফিরেছি, আল্লাহ ফিরিয়েছেন চূড়ায় তোলার জন্যই। জবাবে ধারা হাসল। বিভোর দড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে। চারিদিকে সব বিশাল বরফ শৃঙ্গ, কিন্তু কোনো শৃঙ্গই বিভোরদের মাথার চেয়ে উঁচু নয়। ওরা এতটাই উচ্চতায় রয়েছে। পূর্বে দূরে মেঘের স্তরের ওপর দিয়ে যে বিশাল পর্বতমালা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওটা কাঞ্চনজঙ্ঘা। ওদের সামনে অর্থাৎ উত্তর দিকে আছে এভারেস্ট, কিন্তু দেখা যাচ্ছে না। সামনে যে চূড়াটা সেটা সাউথ সামিট, তারপর আসল এভারেস্ট শৃঙ্গ। ধারার চোখের যন্ত্রণা বেড়েই চলেছে। দ্রুত সানগ্লাস পরে নেয়। চোখে এখন হালকা দেখা যাচ্ছে। এভাবেই পৌঁছে যায় সাউথ সামিটে। হালকাভাবেই দেখতে পায় এভারেস্ট চূড়া। উল্লাসে চেঁচিয়ে ওঠে ধারা, ওই তো এভারেস্ট চূড়া।
উত্তেজনায় শরীরের রক্ত টকবক করছে। 5 জনের ঠোঁটে জয়ের হাসি। আর একটু পথ, একটু সামনের রকওয়াল শৈলপ্রাচীর, উচ্চতা প্রায় 50-60 ফুট। এটাই সে বিখ্যাত হিলার স্টেপ। রক বা পাথরের ওয়াল বেয়ে কিছুটা উঠতেই ফজলুলের চিৎকার শোনা যায়। 4 জন ফিরে তাকায়। ফজলুল পা ফসকে পড়ে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে মাথা ফেটে চৌচির। বিভোর এগিয়ে আসে ধরার জন্য। তার আগেই ফজলুল পাথরের গা থেকে ছুটে যায়। এত বড় বিপদ পেরিয়ে এই সামান্য পথে নির্মম মৃত্যু মানা যাচ্ছে না। 4 জন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। এরপর জেম্বা তাড়া দেয়। যে হারিয়ে গিয়েছে তার জন্য সময় নষ্ট করে লাভ নেই। ধীর পায়ে আস্তে আস্তে একসময় ওরা হিলারি স্টেপের ওপরে উঠে আসে। চোখে ছানি পড়লে মানুষ যেমন দেখতে পায়, ধারাও তেমন দেখতে পাচ্ছে। সামনে 30-35 ডিগ্রির একটি বরফ ঢাল। এই ঢালই গিয়ে শেষ হয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে। ভেতরে কাজ করছে উন্মাদনা। বুকে যেন ঢাকের আওয়াজ। শরীরের পশম খাড়া হয়ে যায় বিভোরের। স্বপ্নের চূড়া এত কাছে। নিজেকে সংযত করে খুব সাবধানে পা ফেলে। 2 দিকে খাড়া ঢাল। প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ পেরোতেই সামনে পড়ে প্রার্থনা পতাকা। মানে ওরা পৌঁছে গেছে। বিভোর 2 হাত ওপরে তুলে লাফিয়ে ওঠে। ধারাকে বলে, ধারা, আমরা পেরেছি। ধারা উত্তেজনায় কাঁপছে। সত্যি এসেছে? এ স্বপ্ন না কল্পনা? তবদা লেগে দাঁড়িয়ে পড়ে, যেন চোখ ঘুমিয়ে স্বপ্ন দেখা হচ্ছে। নড়লেই স্বপ্ন ভেঙে যাবে। ওরা 3 জন ধারার দিকে এগিয়ে আসে। এরপর 4 জন একসাথে একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার করে আনন্দ প্রকাশ করে। বিভোর উন্মাদের মতো হয়ে বলতে থাকে, আমরা পৌঁছে গেছি। স্বপ্নের এভারেস্ট চূড়া। আমরা পেরেছি। ও আল্লাহ! ধারা খুশিতে রীতিমতো লাফাচ্ছে। চোখের ব্যথা বেমালুম ভুলে গিয়েছে আনন্দে। জেম্বা ও ডেমরারের কাছে স্বাভাবিক মনে হতো যদি দুর্যোগ ছাড়াই পৌঁছানো যেত এভারেস্ট চূড়া, কারণ 2 জন আরও এসেছে এভারেস্ট চূড়ায়। কিন্তু আজ আনন্দ হচ্ছে প্রথম এভারেস্ট চড়ার মতো। জেম্বা স্যাটেলাইট ফোনে খবর দেয়। মুহূর্তে পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় 4 জনের নাম। এবার যেন উল্লাস বেশি। এত বড় দুর্যোগ টেক্কা দিয়ে 4 জন এভারেস্ট চূড়ায়। ওপরে আকাশ, নিচে পুরো পৃথিবী। এই আনন্দ প্রকাশের ভাষা নেই। বুক ধুকপুক করছে। বিভোর আচমকা ধারাকে ডাকে। ধারা? ধারা তাকায়, ভ্রু উঁচিয়ে বলে, কি? বিভোর চিৎকার করে বলে, গোটা পৃথিবীকে সামনে রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি। ধারা হাসে। চোখ দুটোতে জল চিকচিক করছে। গেজ তার ঝিলিক দেয়। সূর্য ডুবছে। তার রক্ত লাল আলোয় চকচক করছে চারপাশ। ধারা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। ডেমরার সুন্দর মুহূর্তটির ভিডিও করে নেয়। এভারেস্ট চূড়ায় প্রপোজ, যেই সেই কথা নয়। ঘণ্টাখানেক পর ফেরার যাত্রা শুরু হয়। স্বপ্নপূরণ অর্ধেক সমাপ্ত। বাকি আরও অর্ধেক পথ। ফেরার পথে বিপদ ওত পেতে থাকে বেশি। যত অভিযাত্রী মারা গিয়েছে এভারেস্ট জয়ের আবিষ্কারের পর থেকে, তার বেশি অর্ধেকই ফেরার পথে। ডেমরার তিব্বতের পথ দিয়ে একা যাচ্ছে। বিভোরের জানা নেই সাউথ কল দিয়ে এসে ফেরত নর্থ কল দিয়ে যাওয়া যায় নাকি। যেহেতু ডেমরার আরও এসেছে এভারেস্ট, পসিবল হতেই পারে। যাওয়ার পূর্বে নাম্বার আদান প্রদান হয়েছে। ডেমরারের অনেক ইচ্ছে বাংলাদেশ দেখার। সে বলেছে খুব দ্রুত আসবে। হিলারি স্টেপ পার হওয়ার সময় ধারা প্রায় পড়েই যাচ্ছিল। বিভোর সামলায়। ওঠার সময় উত্তেজনা কাজ করেছে প্রবল, তাই কষ্ট হয়নি উঠতে। নামতে গিয়ে বিভোর ধারা 2 জনেরই যথেষ্ট কষ্ট হচ্ছিল। ধারার চোখের ব্যথাটা বেড়েই চলেছে। চোখে কম দেখছে। ভ্রু কুঁচকে ফেলে। এ কি সমস্যা? বিভোর থমকে দাঁড়ায়। ধারাকে প্রশ্ন করে, কি হয়েছে ধারা? ধারা হাঁসফাঁস করতে করতে বলল, চোখ খুব ব্যথা করছে আর কম দেখছি। বিভোর আঁতকে উঠে বলল, কি? কখন থেকে? অনেকক্ষণ, কয়েক ঘন্টা প্রায়। আরে এখন বলছো? কেয়ারলেস কোথাকার। ধারা চুপসে যায়। বিভোর জেম্বাকে বলে। জেম্বা সানগ্লাস চেঞ্জ করে দেয়, যেন চোখে ঠান্ডা হাওয়া না ঢোকে সতর্ক থাকতে বলে। ফিরে ট্রিটমেন্ট করতে হবে। এর আগে সম্ভব না। বিভোর চিন্তায় কপাল কুঁচকে ফেলে। ব্যথায় ধারার চোখ দিয়ে জল পড়ছে। তবুও থামা যাচ্ছে না। হাঁটতে হচ্ছে। অক্সিজেন প্রায় শেষের দিকে।
দড়ি ধরে নামার পথে জেম্বা আবিষ্কার করে রাস্তা পাল্টে গিয়েছে গতকালের দুর্যোগে। তার উপর এখন রাত, অক্সিজেনও সীমিত, কোথাও তাঁবু পেতে থাকাও পসিবল নয়। টর্চ বের করে জীবন ঝুঁকি নিয়ে 3টি মানুষ পথ খুঁজে সামনে এগোয়। জেম্বা বলে, দড়ি হাতের নাগালে রেখো। একজন পর্বতারোহীর দড়ি হচ্ছে প্রধান হাতিয়ার। সে দড়ি দ্বারা নিজেকে যে কোনো শৃঙ্গ থেকে রক্ষা করতে পারে, তবে কৌশল জানা থাকলে। ভোর রাত হওয়ার আরও ঘন্টা 5 বাকি। বিভোরের অক্সিজেন শেষ। 2টা সিলিন্ডার আছে, কোনোটা থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। জেম্বার চোখে পাশে সিলিন্ডারের গায়ে ফুটো। কে করলো এমনটা? ভয়ে আটকে নীল হয়ে পড়ে 3জনই। ধারার চোখের ব্যথা নিমেষেই চাপা পড়ে বিভোরের চিন্তায়। ধারারও মাত্র 2টো সিলিন্ডার বাকি। একটা কিছুক্ষণ আগ থেকে সে ব্যবহার করছে। ক্যাম্প 2 অবধি সে পৌঁছাতে পারবে না, যেহেতু গতকাল দুর্যোগ গেল বেস ক্যাম্পে তারা মিসিং। অবশ্যই কেউ ওপরে উঠে আসবে খোঁজ করতে, তার থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা যাবে। সে আশাই সামনে এগোনো। সেখান থেকে একটা নিয়ে গেলে তো 2জনেরই পথে মৃত্যু। আর জেম্বা তো একজন শেরপা। শেরপাদের ফুসফুস স্বাভাবিক মানুষদের চেয়ে বড়। এরা এভারেস্টে অক্সিজেন ব্যবহার না করেই চলতে পারে। জেম্বা বারবার বলছে, বিভোর ধরার একটা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করো। ধারা কিভাবে পৌঁছাবে তাহলে? ধারা বিরক্তি নিয়ে বলে, কি বলছো এসব? তাই বলে তোমাকে এভাবে চোখের সামনে অক্সিজেনের অভাবে? প্লিজ এটা নাও। ধারা, বোঝার চেষ্টা করো, পথ অনেক বাকি। সাউথ কলই এখনো পৌঁছয়নি। এরপর ক্যাম্প 3, তারপর ক্যাম্প 2। কম করে হলেও 12 থেকে 15 ঘন্টা লাগবে। এক নাগারে বিরতিবিহীন হাঁটাও পসিবল না। দেখো, কোনো কথা শুনছি না। তুমি একটা ইউজ করো। বিভোর কোঁ ধরে তাড়া দিয়ে বলল, দ্রুত হাঁটো, যতক্ষণ পারি হাঁটবো। এখানে মরণ থাকলে মরে যাব, সমস্যা কি? ধারা থমকে দাঁড়ায়। জেম্বা একবার ধারাকে দেখে পরে বিভোরকে বলে, কাকে কি বলছো বিভোর? তোমাকে নিয়ে বাঁচার জন্য সে গতকাল কত বড় যুদ্ধটা করেছে ভুলে গিয়েছো? তার সামনে নিজের মৃত্যু নাম এভাবে নিও না। বিভোর আর চোখে ধারার দিকে তাকায়। ধারা তাকিয়ে আছে, চোখ থেকে জল গড়াচ্ছে গাল বেয়ে। ধারা আকস্মিক হাউমাউ করে কেঁদে উঠে বিভোরের পা ধরে বলে, প্লিজ একটা সিলিন্ডার ইউজ করো, আল্লাহর দোহাই লাগে। বিভোর সচকিত, দ্রুত ধারাকে টেনে তোলে, ধমক দিয়ে বলে, হ্যাঁ মেয়ে, পাগল তুমি? এভাবে কারো পায়ে পড়ে? আত্মসম্মান নেই? হাজবেন্ডের পায়ে ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিভোর মৃদু হাসলো। এরপর একটা সিলিন্ডার নিয়ে মাস্ক পরে নেয়। অক্সিজেনের অভাবে বুক শুকিয়ে এসেছিল প্রায়। এরপর হাঁটা শুরু হয়। দ্রুত গতিতে হাঁটছে। পা পিছলে যাওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু অন্য রাস্তা দিয়ে হাঁটা হচ্ছে দড়ি ছাড়া। তবুও দ্রুত গতিতে ছুটতে হচ্ছে। ধীরে হাঁটলে তো অক্সিজেনের অভাবে মরতে হবে। এর চেয়ে কপালে যদি থাকে দ্রুত হাঁটার কুফলে মৃত্যু, তবে সেটাই ভালো। এর মাঝে তো সম্ভাবনা আছে না পড়ার। অক্সিজেন ছাড়া বাঁচার কোনো সম্ভাবনাই নেই। ধারা পিচ্ছিল খেয়ে বার কয়েক গড়িয়ে যাওয়ার পথে ছিল। বিভোর আর জেম্বা সামলিয়েছে। প্রাণপণে বাঁচার চেষ্টা চলছে। ধারার আরও 2টো সিলিন্ডার অবশিষ্ট থাকার কথা ছিল। দুর্যোগের জন্য অনেক সময় নষ্ট হয়েছে, সেই সাথে অক্সিজেন। বিভোর মাঝে মাঝে মাস্ক খুলে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। অক্সিজেন বাঁচাতে হবে, নয়তো ধারা বাঁচবে না। ক্যাম্প 3 অবধি পৌঁছানো গেলেই হতো। রাতের অন্ধকারে বিপজ্জনক এভারেস্টের অচেনা পথ ধরে দ্রুত হাঁটার চেষ্টা কোনো সামান্য কথা নয়। বুক ধুকপুক করছে প্রতিটি সেকেন্ডে। এই বুঝি পা পিছলে অন্ধকার কোনো ক্রিভাসে হারিয়ে গেল। হঠাৎ দেখা যায় অন্ধকারের আসন্ন বিদায়, আলোর উদ্বোধন। রাত কেটে যাচ্ছে। অন্ধকার থেকে একটু একটু করে বেরিয়ে আসছে চারিদিকে সব বিশাল বরফ শৃঙ্গ। একটু পরে আকাশ জুড়ে ফুটল সিঁদুরে আভা। একটু একটু করে সূর্য উঠতে থাকে। দিনের আলো মুহূর্তে মনে জোগায় সাহস। রাতের আধারে মনে হচ্ছিল চারপাশে মানুষকে রাক্ষস কিলবিল করছে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে শরীরটা ছিন্ন ভিন্ন করে চিবিয়ে খাবে। সেই ভয় কাটিয়ে দিল যেন সূর্যের আলো। আরও মিনিট 30 হেঁটে পৌঁছে ওরা সাউথ কলে। ধপ করে বসে 2জন। খুব ক্লান্ত হয়ে পড়েছে। জেম্বা দ্রুত চা বানাতে দৌড়াদৌড়ি করতে থাকে। ধারা অক্সিজেন মাস্ক খুলে প্রশ্ন করে, আসার পথে কোনো বড় ক্রিভাস তো পড়লো না?
বিভোর জবাব দিল, পথ চেঞ্জ হয়েছে, অনেক বরফ শৃঙ্গ ভেঙে পড়েছে সেদিন। হয়তো বড় ক্রিভাসগুলো বরফ শৃঙ্গের অংশের নিচে চাপা পড়েছে, আর ছোট তো অনেক ক্রিভাসই দেখলে। সব সময় কি পথ পাল্টে যায়? শুনছি তো, মাঝে মাঝে পথ চেঞ্জও হয়ে যায়। অভিযান শুরুর আগে শেরপারা আগে উপরে উঠে আসে, দেখো না, ওরা পথ চিহ্নিত করে। জেম্বা খুব ভালো।